উইন্ডেন শহরে আছে এমন একটা গুহা যেটার কাছে গেলে মানুষ সময়ের জালে হারিয়ে যায়। অতীত, বর্তমান আর ভবিষ্যতের মাথা ঘুরিয়ে দেওয়া খেলা শুরু হয়ে যায়। ডার্ক এমন একটা সিরিজ যা আজ পর্যন্ত একবার দেখে কেউই বুঝতে পারেনি। সম্পূর্ণভাবে সিরিজটাকে বোঝার জন্য কয়েকবার রিপিটে দেখতে হয়েছে, এমনকি রিসার্চ করতে হয়েছে। এই সিরিজ এক্সপ্লেন করা খুবই জটিল এবং সময় সাপেক্ষ। আমি সময় দিয়ে সিরিজটা এক্সপ্লেন করার চেষ্টা করব, তবে তার জন্য আমার তোমাদের সাহায্য লাগবে। এই ভিডিওতে যদি তোমাদের তেমন সাড়া না পাই তাহলে ডার্ক এখানেই শেষ করে দিতে হবে। পরবর্তী পার্টের জন্য 2000 লাইকের টার্গেট রাখছি। আশা করি তোমরা কমপ্লিট করে দিবে আর আমি পরবর্তী পার্ট নিয়ে আসতে পারবো। তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করি ডার্ক সিরিজ পার্ট 1 এক্সপ্লেইন। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফরহাদস ফিকশন। আমি ফরহাদ আছি তোমাদের সাথে। আগে বলে রাখি, এই সিরিজ ভালোভাবে বুঝতে হলে এবং সম্পূর্ণ মজা পেতে হলে মাথা খাটিয়ে দেখতে হবে। প্রথম দিকে হয়তো কিছুই বুঝতে পারবে না, তবে সিজন শেষ হতে হতে সবকিছুই কানেক্ট হতে শুরু হবে আর তখনই সিরিজের আসল মজা পাওয়া যাবে। গল্পটা এমনিতেই জটিল, তাই আমি কোনো ধরনের রহস্য না করে যতটুকু সহজে বোঝানো যায় সেটাই চেষ্টা করব। এই গল্প মূলত 4টা ফ্যামিলির সাথে কানেক্টেড। এরা হচ্ছে কার্নওয়াল ফ্যামিলি, নিলসন ফ্যামিলি, ডপলার ফ্যামিলি এবং টাইডম্যান ফ্যামিলি। যাই হোক, গল্পের সাথে সাথে আমরা তাদের ব্যাপারে ভালোভাবে জেনে যাব। শুরুতেই একটা বয়স্ক লোকের কণ্ঠে শোনা যায়, আমরা বিশ্বাস করি সময় সমান্তরালে চলে। একবার যে সময় কেটে যায় সেই সময় আর কখনোই ফিরে আসে না। সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। কিন্তু প্রকৃতপক্ষে অতীত, বর্তমান আর ভবিষ্যৎ শুধুই একটা ইলিউশন। এরা একে অপরের সাথে শেষ না হওয়া একটা চক্রে আবদ্ধ। সবকিছুই একে অপরের সাথে যুক্ত। এই কণ্ঠের পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে সিরিজের মূল 4টা ফ্যামিলি মেম্বারদের ছোট থেকে যুবক এবং বৃদ্ধ বয়সের ছবি দেখানো হয়। সেই রুমে অনেক বন্দুক এবং গ্রেনেড রাখা ছিল। এরপর শুরু হয় মূল গল্প। বর্তমানে চলছে 2019 সাল। আমরা কার্নওয়াল ফ্যামিলির মাইকেল কার্নওয়াল নামের একজন ব্যক্তিকে দেখতে পাই। সে কোনো কারণে তার নিজের রুমে ফাঁস নিয়ে আত্মহত্যা করে। মারা যাওয়ার আগে মাইকেল কার্নওয়াল একটা লেটার সিল করে রেখে যায়, যাতে লেখা আছে এই লেটারটা যেন নভেম্বরের 4 তারিখ রাত 10:13 আগে কোনোভাবেই খোলা না হয়। এই ঘটনা 2 মাস কেটে যায় আর আমরা মাইকেল কার্নওয়াল্ডের ছেলে জোনাস কার্নওয়াল্ডের সাথে পরিচিত হই। জোনাস কার্নওয়াল্ড তার বাবার এমন হঠাৎ আত্মহত্যা করে মারা যাওয়ার কারণে ডিপ্রেশনে ভুগছে, যার কারণে তাকে 2 মাস সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট নিতে হয়েছে। তবে এখনও সে পুরোপুরিভাবে ঠিক হয়নি। এরপর আমরা পরিচিত হই জোনাসের মা হানা কার্নওয়াল্ডের সাথে। জোনাসের বাবা মাইকেলের মৃত্যুর কিছু সময় পর তার মা হানা নিলসন ফ্যামিলির একজন মেম্বার উলরিক নিলসনের সাথে সম্পর্কে জড়িয়ে গেছে। তবে উলরিকের কিন্তু সুন্দর একটা ফ্যামিলি আছে। জোনাসদের বাড়ি থেকে ফিরে আসার পর আমরা নিলসন ফ্যামিলির সাথে পরিচিত হই। এই ফ্যামিলিতে আছে উলরিক নিলসন, তার স্ত্রী ক্যাথরিনা নিলসন আর তাদের 3 ছেলে মেয়ে, ম্যাগনাস নিলসন, মার্থা নিলসন আর মিকেল নিলসন। উলরিক উইন্ডেন শহরের একজন পুলিশ অফিসার আর ক্যাথরিনা এখানের স্কুলের প্রিন্সিপাল। এরপর জোনাস স্কুলে যাওয়ার পথে উইন্ডেন শহরে অবস্থিত নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট মানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখতে পায়। গল্পে এই পাওয়ার প্ল্যান্টের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। পাশে জোনাস একটা মিসিং পোস্টারে দেখতে পায় তার বয়সী এরিক অবেন্ডর্ফ নামের একটা ছেলে হঠাৎ করে নিখোঁজ হয়ে গেছে। তখনই উইন্ডেন শহরে থাকা একটা কেভ দেখানো হয়। তার মানে এরিক অবেন্ডর্ফের নিখোঁজ হয়ে যাওয়ার সাথে এই কেভের কোনো সম্পর্ক আছে। এরপর জোনাসের সাথে সাইকিয়াট্রিস্ট পিটার ডপলারের দেখা হয়। আমি প্রথমেই বলেছিলাম এই গল্পে 4টা ফ্যামিলি কানেক্টেড, যার মধ্যে ডপলার ফ্যামিলিও আছে। পিটার ডপলার সেই ডপলার ফ্যামিলির একজন সদস্য। বাবা মাইকেলের মৃত্যুর শোক কাটানোর জন্য জোনাস পিটার ডপলারের থেকে থেরাপি নিচ্ছে। জোনাস পিটারকে জানায় এখনও সে মাঝে মাঝেই তার বাবাকে স্বপ্নে দেখতে পায়। মাঝে মাঝে মনে হয় তার সামনেই তার বাবা দাঁড়িয়ে আছে। পিটার জোনাসকে ঠিকমতো মেডিসিন নিতে বলে। জোনাস বলে তার বাবা হঠাৎ করে কেনই বা আত্মহত্যা করতে গেল, তার জন্য কোনো এক্সপ্লেনেশন কেন রেখে যায়নি। তখনই আমরা জোনাসের দাদি মানে মাইকেলের মা ইনেস কার্নওয়ালকে দেখতে পাই। মাইকেল মারা যাওয়ার আগে যে লেটারটা লিখে রেখেছিল সেটা মূলত তার মা ইনেসের কাছে আছে। যেহেতু মাইকেল লেটারের উপর লিখে গিয়েছে নভেম্বরের 4 তারিখের আগে খোলা যাবে না, তাই মাইকেলের মা ইনেস কার্নওয়াল্ড 4 তারিখের জন্য অপেক্ষা করছে। জোনাস তার বাবার মৃত্যু যে এক্সপ্লেনেশন খুঁজছে সেটা মূলত এই লেটারেই তার বাবা লিখে গেছে। দীর্ঘ 2 মাস থেরাপি শেষ করে জোনাস আবারও স্কুলে যেতে শুরু করেছে। অনেকদিন পর জোনাসের সাথে তার বন্ধু বার্থোস টাইডম্যানের দেখা হয়। সো বুঝতেই পারছো, বার্থোস সিরিজের আরও একটা গুরুত্বপূর্ণ ফ্যামিলি টাইডম্যান ফ্যামিলির সদস্য। জোনাস, বার্থোস, মার্থা নিলসন আর তার ভাই ম্যাগনাস নিলসন মূলত একই স্কুলে পড়ে। এদিকে এরিক নামের যে ছেলেটা হারিয়ে গেছে তার বাবা মা পুলিশ স্টেশনে এসে অফিসার শার্লট ডপলারের উপর রাগারাগি করে। 13 দিন হয়ে গেছে কিন্তু এখনও এরিককে খুঁজে পাওয়া যায়নি। বলে রাখি, অফিসার শার্লট ডপলার হচ্ছে একটু আগে দেখা জোনাসের থেরাপিস্ট পিটার ডপলারের স্ত্রী।
এরিকের বাবা মা শার্লটের উপর আক্রমণাত্মক হয়ে উঠলে উলরিক তাদেরকে সান্ত্বনা দিয়ে বলে খুব তাড়াতাড়ি তারা এরিককে খুঁজে বের করবে। এখানে শার্লট টাইডম্যান আর উলরিক নিলসন সহকর্মী। এরপর আবারও সেই কেভ দেখানো হয়, আর এবার একজন হুডি পরা স্ট্রেঞ্জার লোক কেভের ভিতর থেকে বের হয়ে আসে। পরের সিনে দেখা যায় ম্যাগনাস স্কুলের এক কর্নারে দাঁড়িয়ে উইট খাচ্ছিল। তখন ডপলার ফ্যামিলির সদস্য অর্থাৎ থেরাপিস্ট পিটার ডপলার এবং অফিসার শার্লট ডপলারের মেয়ে ফ্রান্সিসকা ম্যাগনাসের কাছে আসে। ফ্রান্সিসকা ম্যাগনাসের থেকে উইড নিয়ে বলে এটা খুবই খারাপ উইড, তার মানে ফ্রান্সিসকা নিজে উইড সেবন করে। এরপর স্কুলে জোনাসের সাথে মার্থা নিলসনের দেখা হয়। একসময় মার্থার সাথে জোনাসের সম্পর্ক ছিল, তবে জোনাসের বাবার মৃত্যুর পর জোনাস কয়েক মাসের জন্য থেরাপি নিতে চলে গিয়েছিল। এই সময়ে যোগাযোগ না থাকায় মার্থার সাথে জোনাসের বন্ধু বার্থোস টাইডম্যানের একটা সম্পর্ক হয়ে গেছে। এটা দেখে জোনাস কিছুটা কষ্ট পায়। স্কুলের সেমিনারে মার্থার মা প্রিন্সিপাল ক্যাথরিনা নিলসন বলে এই সেমিনারটা মূলত হারিয়ে যাওয়া এরিক অবেন্ডর্ফের জন্য করা হচ্ছে। এরিক অবেন্ডর্ফ এই স্কুলেরই একজন স্টুডেন্ট ছিল। কেউ যদি এরিকের ব্যাপারে কোনো কিছু জেনে থাকে তাহলে জানাতে পারে। অন্যদিকে পুলিশ স্টেশনে উলরিক বলে হয়তো এরিক নিজ ইচ্ছাতেই বাড়িতে ফিরছে না। শার্লট বলে এরিকের বালিশের নিচে টাকা আর মোবাইল পাওয়া গেছে। যদি এরিক নিজ ইচ্ছায় কোথাও চলে যেত তাহলে টাকা আর মোবাইল সাথে করে নিত, অর্থাৎ এরিকের সাথে খারাপ কিছু ঘটেছে। এখানে আমরা উলরিকের থেকে জানতে পারি 33 বছর আগে তার ছোট ভাই ম্যাটস একইভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল, তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। এরপর আমরা জোনাসের বন্ধু বার্থোস টাইডম্যানের মা রেগিনা টাইডম্যানকে দেখতে পাই। রেগিনা টাইডম্যান একটা হোটেলের মালিক, তবে বর্তমানে তার ব্যবসা ভালো যাচ্ছে না। শহরে নিখোঁজের ঘটনা ঘটায় হোটেলে তেমন কোনো কাস্টমার আসে না, তাই সে সময় মতো ব্যাংকে টাকা শোধ করতে পারছে না। এটা নিয়ে রেগিনা টেনশনে আছে। এদিকে উলরিক তার মা জানা নিলসনের সাথে দেখা করতে যায়। উলরিকের মা জানায় সে জঙ্গলে আবারও কিছু একটা দেখেছে, একটা বড় মাথাওয়ালা কালো অবয়ব। উলরিক তো এসব কথায় বিশ্বাস করে না। জানা নিলসন বলে জঙ্গলে এমন কিছু আছে যা তাদের ছোট্ট মাথা দিয়ে বোঝার ক্ষমতা নেই। এরপর সে উলরিককে একটা চকলেটের প্যাকেট দেখিয়ে বলে এটা সে জঙ্গলে খুঁজে পেয়েছে। এই চকলেটটার উপর রাইডার লেখা ছিল, কিন্তু আসল কথা হলো ম্যাটস এই চকলেট অনেক পছন্দ করত, যেটা 33 বছর আগের কথা। জানা নিলসন বলে উলরিকের ভাই ম্যাটস আর বর্তমানে হারিয়ে যাওয়া এরিকের মধ্যে অবশ্যই কোনো কানেকশন আছে। অতীত আবারও রিপিট হচ্ছে, যেমনটা 33 বছর আগে হয়েছিল। এর পরপরই উইন্ডেনের রেস্ট হোমে থাকা একজন বয়স্ক ব্যক্তি নিজে নিজে বলতে শুরু করে একই ঘটনা আবারও ঘটতে চলেছে। মূলত এই বৃদ্ধ লোকটা হচ্ছে সেই থেরাপিস্ট পিটার ডপলারের বাবা এবং অফিসার শার্লট ডপলারের শ্বশুর হেলজ ডপলার। এরপর একটা সিনে হারিয়ে যাওয়া সেই ছেলে এরিক অবেন্ডর্ফকে একটা বাংকার রুমে বন্দী অবস্থায় দেখা যায়। রুমে থাকা টিভিতে 1980 সালের দিকের একটা গান চলছে। এরপর আমরা পরিচিত হই জোনাসের সেই বন্ধু বার্থোস টাইডম্যানের বাবা আলেকজান্ডার টাইডম্যানের সাথে। আলেকজান্ডার টাইডম্যান উইন্ডন শহরে অবস্থিত নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের পরিচালক। এদিকে স্কুলে থাকতে জোনাস, মার্থা, ম্যাগনাস আর বার্থোস ঠিক করে তারা আজকে রাতে পাওয়ার প্ল্যান্টের কাছে থাকা সেই গুহার কাছে যাবে। তাদের মতে পাওয়ার প্ল্যান্টে অনেক ধরনের রহস্য লুকানো আছে, তবে তারা যাবে এরিকের কাছে থাকা ড্রাগসগুলো উদ্ধার করতে, কারণ এরিক ড্রাগ সাপ্লাইয়ের কাজ করত। বার্থোসের ধারণা এরিক নিখোঁজ হয়ে যাওয়ার আগে সেই গুহার মধ্যে সেগুলো রেখে এসেছে। যেই কথা সেই কাজ। সেদিন রাতে তারা জঙ্গলে চলে আসে। প্রথমে জোনাস সেখানে আসে, এরপর মার্থা আসে। মার্থা জোনাসকে বলে গত সামারে তাদের মধ্যে যা ঘটেছে সেটা ভালো হয়নি। জোনাস বলে সেসব নিয়ে আর ভাবার দরকার নেই। এরপর ম্যাগনাস আর বার্থোসও চলে আসে, তবে ম্যাগনাসের সাথে মার্থা আর ম্যাগনাসের ছোট ভাই মিকেলও সেখানে আসে। ম্যাগনাস আর মার্থা একে অপরকে মিকেলকে রেখে আসতে বলে। মিকেল বলে সে এখন আর বাচ্চা না। মিকেলকে নিয়েই তারা গুহা মানে কেভের দিকে যেতে শুরু করে। একই সময়ে হেলজ ডপলার রেস্টরুম থেকে বের হয়ে এটা আবার ঘুরতে চলেছে বলতে বলতে হাঁটতে হাঁটতে স্কুলে চলা প্যারেন্টস টিচার সেমিনারে চলে আসে। হেলজ ডপলারকে দেখে শার্লট ডপলার জিজ্ঞেস করে সে এখানে কেন এসেছে। তখনও হেলজ ডপলার বলতে থাকে সেই ঘটনা আবারও ঘটতে চলেছে। তখন আমরা জোনাসের দাদি মানে মাইকেল কানওয়াল্ডের মা ইনেস কানওয়াল্ডকে লেটার হাতে নিয়ে ঘড়ির দিকে তাকিয়ে থাকতে দেখি। আজকে হচ্ছে 4 নভেম্বর, আর মাইকেল তার লেটারের উপর লিখে গিয়েছিল 4 নভেম্বর 10:13 এর আগে যেন লেটার খোলা না হয়। দীর্ঘদিন অপেক্ষা করার পর অবশেষে সেই কাঙ্ক্ষিত সময় উপস্থিত হয়। ইনেস মাইকেলের রেখে যাওয়া লেটারটা খুলে পড়তে শুরু করে। অন্যদিকে জোনাস, মার্থা, ম্যাগনাস, বার্থোস আর ছোট্ট মিকেল কেভের কাছে গিয়ে পৌঁছায়।
তারা যখন এরিকের রেখে যাওয়া উইডের প্যাকেটটা এদিক ওদিক খুঁজছিল, তখন থেরাপিস্ট পিটার ডপলার আর অফিসার শার্লট ডপলারের মেয়ে ফ্রান্সিসকা ডপলার কেভ থেকে বের হয়ে একটা প্যাকেট দেখিয়ে বলে তারা এই জিনিসটা খুঁজছে কিনা। মূলত ফ্রান্সিসকা ডপলার স্কুলে তাদেরকে এই গুহায় আসার ব্যাপারে কথা বলতে শুনে ফেলেছিল, তাই ফ্রান্সিসকা আগে আগে এসে এরিকের রেখে যাওয়া উইডের প্যাকেটটা খুঁজে বের করেছে। ফ্রান্সিসকা বলে যেহেতু সে আগে খুঁজে পেয়েছে তাই প্যাকেটটা এখন তার, নিতে চাইলে কিনে নিতে হবে। এটা শুনে বার্থোস ফ্রান্সিসকাকে ধাক্কা দিয়ে প্যাকেটটা জোর করে কেড়ে নেয়। তখনই হঠাৎ করে কেভের ভিতর থেকে ভয়ঙ্কর আওয়াজ আসতে শুরু করে। তাদের হাতে থাকা লাইটগুলো জ্বলতে নিভতে থাকে। ভয় পেয়ে সবাই দিক বিদিক হয়ে দৌড় দেয়। মিকেলকে দাঁড়িয়ে থাকতে দেখে জোনাস মিকেলের হাত ধরে দৌড়াতে শুরু করে। হঠাৎ করে জোনাস নিচে পড়ে যায়। এরপর সে মিকেলকে আর আশেপাশে কোথাও দেখতে পায় না। কয়েক সেকেন্ড আগে মিকেল তার সাথে ছিল, আর মুহূর্তের মধ্যেই সে গায়েব হয়ে গেল। জোনাস মিকেলকে ডাকাডাকি করতে থাকে। তখন জোনাসের মৃত বাবা মাইকেল জোনাসের নাম ধরে ডাকে। পিছনে তাকাতে জোনাস তার বাবাকে দেখতে পায়। মাইকেলের পুরো শরীরে কালো রঙের কালি লেগে আছে। ভয় পেয়ে জোনাস দৌড়ে জঙ্গল থেকে বের হয়ে আসে। মার্থা আর ম্যাগনাস জোনাসকে জিজ্ঞেস করে তাদের ছোট ভাই মিকেল কোথায়। জোনাস বলে সে তো ভেবেছে মিকেল তাদের সাথে দৌড়ে চলে এসেছে। এটা শুনে তারা আবারও মিকেলকে খুঁজতে কেভের দিকে চলে যায়। এদিকে একই সময়ে মাইকেলের রেখে যাওয়া লেটার পড়ে মাইকেলের মা কোনো কারণে কান্না করতে শুরু করে। তার মানে নিশ্চয়ই এই লেটারে মাইকেল হৃদয় বিদারক কিছু বলে গেছে। জোনাস, মার্থা, ম্যাগনাস আর বার্থোস অনেক খোঁজাখুঁজি করেও মিকেলকে আর কোথাও খুঁজে পায় না। জানাজানি হওয়ার পর মার্থা, ম্যাগনাস আর মিকেলের বাবা মা সহ সবার বাবা মা এসে উপস্থিত হয়। শুরু হয়ে যায় খোঁজাখুঁজি। তবে মিকেলকে আর কোনোভাবেই খুঁজে পাওয়া যায় না। এরিকের মতো মিকেলও যেন কোথাও গায়েব হয়ে গেছে। থেরাপিস্ট পিটার ডপলার তার স্ত্রী অফিসার শার্লটকে কল করে জানতে চায় মিকেলকে খুঁজে পাওয়া গেছে কিনা। শার্লট জানায় এখনও খুঁজে পাওয়া যায়নি। এটা শুনে পিটারের শরীর কাঁপতে শুরু করে। তার বুক ফেটে যেন কান্না আসছে। পিটার শার্লটকে কিছু একটা বলতে গিয়েও বলতে পারে না। পিটার এখানে মনে মনে বলে যা সে পরিবর্তন করতে পারবে না, সেই শোক যেন সে সহ্য করতে পারে। এর মাধ্যমে আমরা বুঝতে পারি প্রথমত এরিক, এরপর মিকেলের নিখোঁজ হয়ে যাওয়ার ব্যাপারে সে কিছু একটা জানে যা সে কাউকে বলতে পারছে না। এর কিছু সময় পর জঙ্গলে একটা বাচ্চার লাশ খুঁজে পাওয়া যায়। মিকেলের লাশ ভেবে এরিক কান্নায় ভেঙে পড়ে। তবে লাশ শনাক্ত করতে গিয়ে দেখতে পায় এটা তার ছেলে মিকেল না, এমনকি এটা এরিকও না। তখনই আমরা দেখতে পাই হুডি পরা একজন স্ট্রেঞ্জার লোক এরিককে একটা চেয়ারের সাথে টাইট করে বেঁধে দিচ্ছে। এরপর সে এরিকের গলায় লাল সুতা দিয়ে একটা কয়েন পরিয়ে দেয়। নোটিস করার ব্যাপার হচ্ছে তখন টিভিতে 1980 দশকের গান চলছিল। এরপর হুডি পরা লোকটা হাই ভোল্টেজ জেনারেট করা একটা মেশিন এরিকের মাথায় লাগিয়ে দেয়। তার মানে সে এরিকের সাথে খারাপ কিছু করতে চলেছে। এর পরের সিনে আমরা প্রথমবারে কেভ থেকে যে হুডি পরা লোকটাকে বের হতে দেখেছিলাম তার ফেস দেখতে পাই। জঙ্গলে পুলিশ খোঁজাখুঁজি করছে আর সে দূর থেকে তাদেরকে দেখছে। এদিকে জোনাস আবারও ভয়ঙ্কর স্বপ্ন দেখে ঘুম থেকে জেগে ওঠে। আয়নার সামনে গিয়ে দাঁড়ালে দেখতে পায় তার কান থেকে কালো রঙের তরল পদার্থ বের হচ্ছে, তবে এগুলো রক্ত না। তখনই জোনাসকে তার বাবার নাম ধরে ডাক দেয় আর জোনাস তার বাবাকে দেখতে পায়। তার পুরো শরীরেও সেই কালো রঙের তরল পদার্থ লেগে আছে। তখনই জোনাস আবারও ঘুম থেকে জেগে ওঠে। তার মানে জোনাস স্বপ্নের ভিতরেও স্বপ্ন দেখেছে। জঙ্গলে যে লাশটা খুঁজে পাওয়া গেছে সেটার পোস্টমর্টেম করে ডক্টর অফিসার শার্লটকে জানায় ছেলেটার মৃত্যু প্রায় 16 ঘন্টা আগে হয়েছে। চোখের অবস্থা দেখে মনে হচ্ছে প্রচুর তাপের কারণে চোখগুলো গলে গেছে। সবচেয়ে স্ট্রেঞ্জ ব্যাপার হচ্ছে ছেলেটার ইয়ার ক্যানেল সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ইয়ার ক্যানেল মূলত কানের নালি, যার মাধ্যমে শব্দ আমাদের কানের পর্দা পর্যন্ত পৌঁছায়। এমনকি তার কানের পর্দাগুলো ফেটে গেছে। ডক্টর জানায় হয়তো অনেক বেশি শব্দের কারণে এমনটা হয়েছে, অথবা আনইউজুয়াল রোটেশন মানে অস্বাভাবিক ঘূর্ণনের কারণে হতে পারে। আমাদের শরীরে যে স্নায়ুগুলোর মাধ্যমে আমরা উঁচু নিচু সামনে পিছনে চলাচল করতে পারি, নিজেদের ব্যালেন্স ধরে রাখতে পারি, সেই ছেলেটার বডিতে সেই স্নায়ুগুলোর একটাও ঠিক জায়গায় নেই। তার মানে সে অস্বাভাবিক ঘূর্ণনের মুখোমুখি হয়েছে। এদিকে উলরিক এখনও ফোর্স নিয়ে কেভে খোঁজাখুঁজি চালিয়ে যাচ্ছে। মিকেলকে খোঁজার জন্য সে একা একা কেভের ভিতরে ঢুকে যায়। অনেকক্ষণ খোঁজার পর সে একটা দরজা খুঁজে পায় যাতে নিউক্লিয়ার সাইন আঁকা আছে। সে দরজাটা খোলার চেষ্টা করেও ব্যর্থ হয়। সেই থেরাপিস্ট পিটার ডপলার নিউজে বাচ্চাদের নিখোঁজ হয়ে যাওয়া আর একটা লাশ খুঁজে পাওয়ার খবর শুনে কান্না করতে শুরু করে। তার এই কান্না দেখে মনে হচ্ছে সে নিজেকে কোনোভাবে বাচ্চাদের নিখোঁজ হয়ে যাওয়ার জন্য দোষী মনে করছে। সে নিশ্চয়ই এ ব্যাপারে কিছু একটা জানে যা সে গোপন করে রেখেছে। এরপর একটা সিনে দেখা যায় উলরিক নিলসনের বাবা ট্রন্টে নিলসন তার জামায় লেগে থাকা রক্তের দাগ পরিষ্কার করার চেষ্টা করছে। কিন্তু তার জামাতে রক্ত কিভাবে লাগলো সেটা হয়তো আমরা পরেই জানতে পারবো। উলরিকের মা জানা নিলসন এসে জিজ্ঞেস করে গতরাতে সে কোথায় ছিল। মধ্যরাতে ঘুম ভাঙার পর সে বিছানায় ছিল না। ট্রন্টে নিলসন বলে তার ঘুম আসছিল না।
তাই সে গার্ডেনে গিয়ে গার্ডেনিং করছিল। জানা জিজ্ঞেস করে তাহলে গাড়ি কে নিয়েছিল। টরন্টে বলে গ্যাস নেওয়ার জন্য সে গ্যাস স্টেশনে গিয়েছিল। এখানে টরন্টে নিলসনের কথায় আমরা কিছুটা সন্দেহের আভাস পাই। সে আসলে কোথায় ছিল। সে চলে যাওয়ার সময় জানা বলে তাদের ছোট ছেলে ম্যাটস 33 বছর আগে নিখোঁজ হয়েছিল, আর এখন মিকেলও একইভাবে নিখোঁজ হয়েছে। সবকিছু আগের মতোই ঘটছে। তোমাদেরকে আবারও বলে রাখি, বর্তমানে সময় চলছে 2019 সাল। তার মানে 33 বছর আগে 1986 সালে উলরিকের ছোট ভাই ম্যাটস নিখোঁজ হয়েছিল। এদিকে খুঁজে পাওয়া লাশের সাথে থাকা জিনিসপত্র ইনভেস্টিগেশন করে জানা যায় সে যে জামা পরেছিল তাতে লাল মাটি লেগেছিল, কিন্তু লাশটাকে যেখানে খুঁজে পাওয়া গেছে সেখানে এই ধরনের মাটি ছিল না। এছাড়া তার পরনে থাকা ড্রেস দেখে মনে হচ্ছে এগুলো 1980 দশকে তৈরি, কারণ 1980 দশকে এই ধরনের ফ্যাশন চলতো। জুতা এবং তার সাথে থাকা ওয়াকম্যানও 1980 দশকের। এছাড়াও তার গলায় লাল সুতো দিয়ে বাঁধা 1986 সালের একটা কয়েন পাওয়া গেছে। অর্থাৎ এই লাশের সাথে থাকা সবকিছুই 1986 সালের দিকে ইঙ্গিত দিচ্ছে। তখন উলরিক এসে শার্লটকে জানায় সে কেভের ভিতরে একটা গোপন দরজা খুঁজে পেয়েছে। এই দরজা দিয়ে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ভিতরে পৌঁছানো যায়। নিশ্চয়ই পাওয়ার প্ল্যান্টে এমন কিছু ঘটছে যা তাদের থেকে গোপন করা হচ্ছে। হয়তো মিকেল দরজা দিয়ে পাওয়ার প্ল্যান্টের ভিতরে ঢুকেছিল। খুঁজে পাওয়া লাশ, এরিক আর মিকেলের হারিয়ে যাওয়া, এই সব কিছুই কানেক্টেড। তার ভাই ম্যাটসও এই পাওয়ার প্ল্যান্টের কাছে নিখোঁজ হয়েছিল, তাই উলরিক পাওয়ার প্ল্যান্ট তল্লাশি করতে চাইছে। শার্লট বলে পাওয়ার প্ল্যান্ট অনেক সিকিউর একটা জায়গা, এত সহজে সেখানে সার্চ করার পারমিশন পাওয়া যাবে না। শার্লট নিজেও এই ব্যাপারে চিন্তায় পড়ে যায়। 33 বছর আগে ঘটে যাওয়া ঘটনা আবারও রিপিট হচ্ছে। এদিকে পাওয়ার প্ল্যান্টের পরিচালক আলেকজান্ডার টাইডম্যান হারিয়ে যাওয়া এরিকের বাবা মিস্টার ওভেনডর্ফকে বলে আজকে পাওয়ার প্ল্যান্টে সার্চ করা হতে পারে, তাই প্ল্যান্টে থাকা ক্ষতিকর রেডিও অ্যাক্টিভ বর্জ্যের ব্যারেলগুলোকে সরিয়ে ফেলতে হবে। ওভেনডর্ফ এখানে অনেক দিন ধরেই কাজ করে। যদিও সে ছেলে এরিককে হারিয়ে স্বাভাবিক নেই, তবে আলেকজান্ডার ঘুষ দিয়ে ভয় দেখিয়ে মিস্টার ওভেনডর্ফকে এই কাজ করতে রাজি করে ফেলে। এরপর আমরা জঙ্গলে দেখা সেই হুডি পরা লোকটাকে রেগিনা টাইডম্যানের হোটেলে আসতে দেখি। সে হোটেলে একটা রুম ভাড়া নেয়। রুমে গিয়ে সে দেয়ালে কিছু অদ্ভুত জিনিসের ছবি লাগিয়ে দেয়। সেগুলোর সামনে দাঁড়িয়ে সে কিছু ভাবতে থাকে। ছবিগুলো ছিল টাইম ট্রাভেল সম্পর্কিত। সেখানে একটা বই ছিল যার নাম এ জার্নি থ্রু টাইম, মানে সময়ের মধ্যে দিয়ে ভ্রমণ। এরপর সে একটা বক্স ওপেন করে যাতে একটা মেশিন আছে। এটা কিসের মেশিন সেটা আমরা সামনের গল্পে জানতে পারবো। উইন্ডেন শহরে যা ঘটছে তার কারণে সবাই ভেঙে পড়ে। সবার মাঝে হারানোর বেদনা, মনের মধ্যে অনেক কিছু লুকিয়ে রাখার কষ্ট, হতাশা আর ভয়ঙ্কর কিছু ঘটার ভয় কাজ করছে। তাদের সম্পর্কগুলো এলোমেলো হয়ে গেছে। এদিকে জোনাস তাদের বাড়ির স্টোরেজ রুমে গিয়ে খোঁজাখুঁজি করে তার বাবার রেখে যাওয়া একটা ম্যাপ খুঁজে পায়। সেই ম্যাপে এক জায়গায় বড় বড় অক্ষরে উইন্ডেন কেভ লেখা আছে। এরপর আমরা আবারও আগে দেখা সেই সিনটা দেখতে পাই, যখন একটা বাংকারে কালো হুডি পরা একজন লোক এরিককে একটা চেয়ারের সাথে বেঁধে রেখে চোখে হাই ভোল্টেজ ইলেকট্রিসিটির একটা মেশিন লাগিয়ে দিয়েছিল। এবার টিভিতে টাইম ট্রাভেল নিয়ে একটা ভিডিও চলছিল। এই সিনটা আবারও এখানেই কাট হয়ে যায়। এদিকে উলরিক পাওয়ার প্ল্যান্টে গিয়ে পরিচালক আলেকজান্ডারকে বলে তার ছেলে মিকেল হয়তো কেভের দরজা দিয়ে প্ল্যান্টের ভিতরে চলে এসেছে। সে ভিতরে তার ছেলের খোঁজ করতে চায়। সে শুধু প্ল্যান্টের ভিতর দিক থেকে কেভের মধ্যে খোঁজ করবে, অন্য কোনো জায়গায় সার্চ করবে না। আলেকজান্ডার বলে এটা একটা হাই সিকিউরিটি এরিয়া, এমপ্লয়িরা প্রতিদিন এখানে প্যাট্রোলিং করে, তাই মিকেল এখানে আসলে তারা মিকেলকে খুঁজে পেত। আলেকজান্ডার প্ল্যান্টের গেট খুলতে নিষেধ করে দেয়। পুলিশ স্টেশনে ফিরে গেলে উলরিকের সাথে জোনাসের মা হানার দেখা হয়। মিকেল হারিয়ে যাওয়ার পর সবকিছু এলোমেলো হয়ে যাওয়ায় হানা আর উলরিকের অনেকদিন দেখা হচ্ছে না, তাই হানা দেখা করার জন্য পুলিশ স্টেশনে চলে এসেছে। উলরিক বলে সে এখন তার ছেলেকে খোঁজা ছাড়া অন্য কিছুই ভাবতে পারছে না, পরে সে হানার সাথে যোগাযোগ করবে। এদিকে জোনাস তার বাবা যে ম্যাপটা খুঁজে পেয়েছে সেটা ঘাটাঘাটি করে এক জায়গায় একটা লেখা দেখতে পায়, হোয়ার ইজ দ্য ক্রসিং। তার মানে মাইকেল কিছু একটা খোঁজার চেষ্টা করছিল। উলরিক এখন পর্যন্ত খুঁজে পাওয়া এভিডেন্সগুলো দেখতে গিয়ে জানতে পারে জঙ্গলে কেভের সামনে একটা ভ্যানের টায়ারের ছাপ পাওয়া গেছে। এমনই একটা ভ্যান এরিকের বাবা মিস্টার ওভেনডর্ফের কাছেও আছে। এরিক যে রাতে নিখোঁজ হয়েছিল সেই রাতে এরিকের বাবা মিস্টার ওভেনডর্ফ পাওয়ার প্ল্যান্টে ডিউটি করছিল, তাই উলরিকের মিস্টার ওভেনডর্ফের উপর সন্দেহ হয়। সাথে সাথেই উলরিক মিস্টার ওভেনডর্ফের বাড়িতে সার্চ করতে চলে যায়। সেখানে একটা গর্তের মধ্যে সে ড্রাগ ভর্তি একটা প্যাকেট খুঁজে পায়। তখন মিস্টার ওভেনডর্ফও সেখানে বন্দুক নিয়ে চলে আসে। ড্রাগের ব্যাপারে জিজ্ঞেস করলে বলে সে আর তার ছেলে এরিক একসাথে এগুলোর ব্যবসা করত। উলরিক জিজ্ঞেস করে গতরাতে সে প্ল্যান্টে ছিল কিনা। ওভেনডর্ফ বলে সে সেখানে ছিল না। পাশেই একটা জারে কিছু পয়সা দেখে উলরিক জিজ্ঞেস করে এগুলো কি। ওভেনডর্ফ বলে এরিক তার স্বপ্নের বাইক কেনার জন্য পয়সা জমাচ্ছিল। এটা শুনে উলরিক নিজেও ইমোশনাল হয়ে যায়। এরপর সেখান থেকে চলে আসে। পরের সিনে আমরা সেই কালো হুডি পরা লোক যাকে বাংকার রুমে এরিকের সাথে দেখেছিলাম তাকে জঙ্গলের মধ্যে দিয়ে একটা লাশ টেনে নিয়ে যেতে দেখি।
হতে পারে সে এরিককে মেরে ফেলেছে আর এটা এরিকেরই লাশ, তবে এখন সেটা ক্লিয়ারলি বলা যাচ্ছে না। এখন পর্যন্ত আমরা দুজন হুডি পরা লোককে দেখেছি। একজনকে আমরা হোটেল রুমে যেতে দেখেছি, যার চেহারা দেখানো হয়েছে, আর এরিকের সাথে বাংকারে দেখা। আর এখন লাস্ট টেনে নেওয়া ব্যক্তি হচ্ছে দ্বিতীয় হুডি পরা মিস্টেরিয়াস ব্যক্তি। তারা কিন্তু একজন না, তারা আলাদা আলাদা ব্যক্তি। এরপর আমরা দেখতে পাই প্ল্যান্টের পরিচালক আলেকজান্ডার কিছু একটা জিনিস প্ল্যান্ট থেকে সরিয়ে ফেলছে। সে কি সরাচ্ছে সেটাও আমাদের কাছে এখনো ক্লিয়ার না। এরপর জোনাস তার মাকে জিজ্ঞেস করে তার বাবা তাদের থেকে কিছু লুকিয়ে রেখেছে কিনা। জোনাসের মা হানা বলে সে কখনো বুঝতেই পারেনি জোনাসের বাবা মাইকেল আসলে কেমন মানুষ ছিল, হয়তো কখনো জানতেও পারবে না। এদিকে মাঝরাতে উলরিকের বাবা ট্রন্টে নিলসন আবারও তার রুম থেকে বের হয়ে যায়। তবে এবার উলরিকের মা জানা নিলসনের ঘুম ভেঙে যায়। তখনই শহরের বাল্বগুলো জ্বলতে নিভতে শুরু করে, অর্থাৎ আবারও কিছু একটা ঘটতে চলেছে। অফিসার শার্লট দেখতে পায় আকাশ থেকে মেঘের মতো করে মরা পাখির বৃষ্টি হচ্ছে, অর্থাৎ কোনো কারণে হঠাৎ করেই পাখিগুলো মারা যাচ্ছে। হোটেল রুমে থাকা সেই স্ট্রেঞ্জার লোকটা মিকেলের নিখোঁজ হওয়ার নিউজে মিকেল কোথায় আছে কেটে লিখে দেয় মিকেল কোন সময়ে আছে। এর থেকে আমরা বুঝতে পারি মিকেল নিশ্চয়ই 2019 সাল থেকে নিখোঁজ হয়ে অন্য কোনো সময়ে চলে গেছে। কোন সময়ে গেছে সেটাই খুঁজে বের করতে হবে। তখনই আমরা মিকেলকে উইন্ডেন কেপ থেকে বের হয়ে আসতে দেখি। মিকেলের পুরো শরীরে ময়লা লেগে আছে আর মুখেও আঘাত পেয়েছে, কিন্তু অবশেষে মিকেল ফিরে এসেছে। নিজেকে জঙ্গলে একা দেখে মিকেল দৌড়াতে শুরু করে। এক দৌড়ে সে বাড়িতে চলে আসে। দরজায় নক করার পর ইয়াং একটা ছেলে বাড়ি থেকে বের হয়ে আসে, যাকে সে চিনতে পারছে না। মিকেল বলে এটা তাদের বাড়ি, সে তার বাবা মা ভাই বোনের সাথে এখানে থাকে। কিন্তু সেই ছেলেটা বলে সে এখানে থাকে, তার নাম উলরিক নিলসন। তখনই মিকেল তার মা ক্যাথেরিনাকে দেখতে পায়, কিন্তু সে এটা দেখে অবাক হয় যে ক্যাথেরিনার বয়স এখন খুবই কম। উলরিক আর ক্যাথেরিনা একসাথে চলে যায়। মিকেল বুঝতে পারে না সে এসব কি দেখছে। তখন সে নিউজ পেপারে দেখতে পায় বর্তমানে চলছে 1986 সাল। তার মানে মিকেল 2019 সাল থেকে কোনোভাবে টাইম ট্রাভেল করে 1986 সালে চলে এসেছে। এখানে আমরা নিউজ পেপারে চার্নোবিলের ঘটনা দেখতে পাই। এই ঘটনাটা আসলে বাস্তবেই ঘটেছিল। 1986 সালে ইউক্রেনের চার্নোবিল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে বিস্ফোরণ ঘটেছিল, যার কারণে প্রচুর পরিমাণে ক্ষতিকর তেজস্ক্রিয় বিকিরণ ছড়িয়ে পড়েছিল। এতে অ্যাফেক্টেড হয়ে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাজার হাজার মানুষ মারা গিয়েছিল। অনেক শিশু বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করেছিল। এটা ছিল একটা দীর্ঘমেয়াদী দুর্ঘটনা, যার প্রভাব বহু বছর ছিল আর এখনও আছে। সো বুঝতেই পারছো তেজস্ক্রিয় বিকিরণ কতটা মারাত্মক। ডার্ক পার্ট 1 এখানেই শেষ হয়। তোমরা যদি এই সিরিজের পরের পার্ট দেখতে চাও তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। 2000 লাইক পূর্ণ হলে আমি বুঝতে পারবো তোমরা অনেকেই দেখতে আগ্রহী, আর আমি দ্রুত পরের পার্ট নিয়ে চলে আসব। তোমরা দেখতে না চাইলে তো আর কষ্ট করে ভিডিও বানিয়ে কোনো লাভ নেই, বাকিটা তোমাদের হাতে। সো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও, আর এরকম আরও এক্সপ্লেন দিতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও। বাই বাই।